নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। পাশের বাড়ির মেয়েটা আজ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। খোঁজ রেখেছো নিজের মেয়ের? করছে কত যুদ্ধ জয়, ছাড়তে গেছো কত নাবার। স্বপ্নে মোরা দুখন ডানা, তুমি তো মেয়ে নয়কো ছেলে, তোমার এসব করতে মানা। তবুও মেয়ে যায়নি থেমে, শিকার তারা করেনি হার, জয় করেছে স্বপ্ন তার। এই মেয়েরাই মঞ্চে আসে, গাই এদেরই জয়গান। এরাই হলো সেরার সেরা, দিদি নাম্বার 1। আজকে এমনই চারজন দারুণ দিদি আমার এই মঞ্চে খেলতে আসছেন। সকলকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সকলের গল্প শুনবো। আমরা সকলের সাথে পরিচয় করব, সবাই উপস্থিত হয়েছেন। চিত্রা সাউ। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে এসেছি। আমি একজন সিজন ব্যবসায়ী। আমি সিজনে রাখি, গ্রিটিংস কার্ড, আরও অনেক রকম জিনিস যেমন বাজি, এইসব আমরা বিক্রি করি। যখন যেরকম প্রয়োজন, হ্যাঁ, যেরকম মানুষের প্রয়োজন বিক্রি করি। আমি এই ব্যবসা থেকে কিভাবে আজকে সংসার সামলে, ছেলেপুলে সব কিছু সামলে বাবা এবং স্বামীর পাশে দাঁড়াতে এসেছি, সেই গল্পই তোমার সাথে করতে এসেছি দিদি। তোমার সব গল্প শুনবো চিত্রা। মামনি দাস জানা। নমস্কার দিদি, আমি এসেছি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে। আমার জীবন যুদ্ধের কথা তোমার সঙ্গে শেয়ার করব। কি করো তুমি? আমি এখন লেডিজের সব কিছু কাটাই, টেলারিংয়ের কাজ করি। আচ্ছা, তুমি টেলারিং এর কাজ করো, বাহ, ঠিক আছে, শুনবো তোমার কথা। বন্যা বৈশ্যমালী। নমস্কার দিদি, আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। বাঁশের বিভিন্ন রকমের ডিজাইনের দারুণ, আমি দেখছি কিভাবে সংসার চলে, সন্তানকে কিভাবে পড়াশোনা করো তার গল্প শোনার জন্য এসেছি। কি সুন্দর, খুব সুন্দর হাতের কাজ তোমার। বন্যা, কথা বলবো তোমার সাথে আমরা। সুলেখা মণ্ডল। সুলেখা, কোথা থেকে এসছো সেটা আমরা দেখে নেব। দিদি নাম্বার 1 সিজন 8-এ পাড়ায় পাড়ায় অডিশন নিতে আজ আমরা পৌঁছে গেছি কাঁচরা পাড়ায়। দিদিদের অডিশনের সঙ্গে সঙ্গে হলো প্রচুর খেলাধুলো আর দারুণ মজা। এবার দেখে নেওয়ার পালা কাঁচরা পাড়ার কোন কোন দিদিরা পাচ্ছেন সরাসরি দিদি নাম্বার 1 সিজন 8-এ ইচ্ছে পূরণের সুযোগ। সুলেখা, কাঁচরাপাড়া থেকে তুমি এসছো, তোমাকে স্বাগত। নমস্কার দিদি। কি করো তুমি? আমি একজন ব্যাংক কর্মী, 3 বছর হলো চাকরি করি। রিসেন্টলি 1 মাস ধরে বিয়ে হয়েছে। তো চাকরি করে কিভাবে বাবাকে দেখছি সেটাই গল্প করব। আর জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ, জি বাংলা পাড়ায় পাড়ায় পৌঁছে অডিশন নিচ্ছে বলেই আজ তোমাকেও দেখা সার্থক হলো, এই প্ল্যাটফর্মেও আসা হলো। আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা আপনার পাড়ায় যাব এবং সরাসরি সুযোগ দেব আমার এই মঞ্চে এসে দিদি নাম্বার 1 খেলা। সেভাবেই এসছে সুলেখা মণ্ডল। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভে জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। চিত্রা, তুমি বললে যে তুমি সিজনাল বিজনেস করো, তো কিভাবে শুরু হলো? দিদি, আমার পথ চলাটা খুবই কঠিন। আমরা এক ভাই এক বোন, দাদা বড়। বাবা খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের মানুষ করে। বাবার ছবি বাঁধান এবং বই বাঁধানোর দোকান। আচ্ছা, এমন কিছু ইনকাম নয় সেই সময় যে আমাদেরকে খুব হাইফাই জীবন দিতে পারবে বা আমাদের পড়াশোনাটা আরও ভালোভাবে এগিয়ে নিতে পারবে। লোকের বাড়িতে জামা কাপড় চেয়ে, সাইকেল চেয়ে আমরা মানুষ হয়েছি। গলদা চিংড়ি কি জিনিস জানতাম না দিদি। মা বাজার থেকে মাথা কিনে এনে রান্না করে দিয়েছে, খেয়েছি। তো এরকম অবস্থায় যখন আমি 6-এ পড়ি, এরকমভাবে যাচ্ছে, তখন আমার বয়স 12 বছর। তো দাদা, এমন একটা সময় হয়েছে যে দাদা এবং আমার দুজনের টিউশনির পয়সা বাবার পক্ষে সম্ভব নয় জোগাড় করার। তো সেই সময় আমি দাদাকে বললাম, দুজনে মিলে, যে দাদা আমরা এমন কিছু করি যেটা বাবার পিছে দাঁড়াতে পারবো। তো ছোটো থেকেই আমরা ব্যবসার সাথে যুক্ত। বাবা যে ব্যবসা করে আমরা বাবার সাথে সমানে, মানে আমাদের জন্ম থেকে কবে থেকে বলতে পারবো না যে আমরা বই বাঁধাতে, ছবি বাঁধাতে শিখেছি। জন্ম থেকেই আমরা এটা করছি। করতে করতে তো দুজনের টিফিন খরচার কিছু পয়সা দিয়ে দাদা বললাম, দাদা এখন তো পুজোর ছুটি, সামনে কালী পুজো, চ না দুজনে কিছু বাজি ব্যবসা করি। তো দাদা বললো যে তাহলে চ। বলে আমাদের সামান্য কিছু পয়সা আর বাবার কাছ থেকে কিছু পয়সা নিয়ে
400-500 টাকার মতো প্রথম আমরা হাওয়াই ব্যবসা করি। আচ্ছা, আমরা দুজনে মিলে প্রথম বছর খুব ভালোভাবে বিক্রি করি। বিক্রি করার পরে আমাদের কিছু পয়সা এলো হাতে, সেই বছরটা গেল। তারপরের বছর আবার একটু বেশি পরিমাণ করি, আবার একটু বেশি, 5,000, 10,000, এইভাবে আমরা ক্যাপিটালটা বাড়াতে থাকি। এরপরে যখন আমরা আরও উঁচুতে পড়াশোনা করলাম, তখন দাদা বলল, বোন শুধু বাজি ব্যবসার পয়সা আমাদের হবে না, আমাদের আরও কিছু করতে হবে। কি করব? বোন রাখি বিক্রি করব, গ্রিটিংস বিক্রি করব। এইভাবে একের পর এক দিদি ব্যবসা বাড়িয়েছি। বাড়ানোর পর আমার দাদা MBA পড়েছে। কিন্তু অনেক খরচ, কিভাবে জোগাড় করলে? আমিও তখন গ্র্যাজুয়েশন পড়ছি, তো ওই ব্যবসার টাকা আর বাবা কিছু সাহায্য করেছে, দাদা পড়েছে। কিন্তু সেই মুহূর্তে ভাবলাম দিদি, আমিও যদি বাবাকে বলি আমিও পড়বো, বাবার পক্ষে তো সম্ভব নয়। সেই জায়গায় দিদি আমি বিকম পরীক্ষা দেওয়ার পরে আমার বিয়ে হয়। আমার স্বামী স্কুল মাস্টার, আচ্ছা। কিন্তু সিজনে যে ছুটিটা থাকে উনি এসে আমার সম্পূর্ণ সাহায্য করেন। খুব ভালো। এখন আমি, আমার দাদা, আমার হাজবেন্ড, আমার বাবা, মা, ভাই, আমরা এখন বাজির দোকানে 18 জন মেম্বার কাজ করি। তাহলে এখন তোমাদের কি কি ব্যবসা? আমার এখন প্রথমে রথ, বছরের শুরু রথ, রথের পরে হয় রাখি, রাখির পরে বাজি, বাজির পরে গ্রিটিংস কার্ডের পরে সরস্বতী ঠাকুর। এইভাবে বাড়িয়েছি দিদি, আশা করছি আরও হয়তো কিছু বাড়াতে পারবো। এই ধরো ব্যবসাটা যে করো প্রত্যেকবার, তো তখন কি নির্দিষ্ট কোনো জায়গায় করো না? না দিদি, আমার বিয়ে হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে, কিন্তু ব্যবসাটা আমার হাওড়া শিবপুরে। হ্যাঁ দিদি, আমার বিয়ে এখানে মানুষ, কিন্তু বিয়ে হয়েছে ওখানে। তো এবার আমার ব্যবসা করতে গেলে এই যে 10-15 দিন যে সিজনটা থাকে, এই টাইমে আমি আসি দিদি, এসে ব্যবসাটা করি, আবার চলে যাই। ও ঘাটালে ফেরত চলে আবার যাও? ঘাটালে যাই। আমার মেয়ে আছে দুটো, বড় মেয়ে 8 বছরের, এবং তার পড়াশোনাটা আমি সম্পূর্ণ এখনো নিজেই পড়াই। যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে দিদি, 2 রোল জানে না কি জিনিস, 1 রোল। সব সময় আমি চেয়েছি যে আমি যেটা পাইনি আমার মেয়ে যেন পায়, আমি যেটা করতে পারিনি, পয়সার জন্য হয়তো পিছিয়ে গেছি, সেটা যেন মেয়ে পায়। আজকে এই ব্যবসা থেকে দিদি আমি অনেক কিছু করতে পেরেছি। কিন্তু এই মাস চারেক আগে দিদি একটা খুব বড় দুর্ঘটনা আমার জীবনে ঘটে যায়। আমার মেয়ে একদিন রাত্রে জ্বর হয়, হওয়ার পরে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে দেখছি আমার মেয়ে কোনো সাড়া দিচ্ছে না। প্রথমে সামনে একটা নার্সিংহোমে নিয়ে যাই, সেখানে হয়নি। তো ওকে যে ডাক্তারবাবু দেখেন, উনি বললেন যে CMRI-তে নিয়ে চলুন, ওখানেই একমাত্র এর চিকিৎসা হতে পারে। বলতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে 3 দিন কেটে গেল। MRI করেছে, CT স্ক্যান করেছে, ব্লাড টেস্ট করেছে, কিচ্ছু হয়নি। তখন দিদি বলছে যে আমরা একটা টেস্ট করতে চাই, LP টেস্ট, মানে আমাদের স্পাইনাল বোনে যে লিকুইডটা আছে, ফ্লুইডটা, ওটা আমাদের ব্রেনেও নাকি থাকে। তো ওই টেস্টটা করার পর দেখা যাচ্ছে আমার 8 বছরের বাচ্চার মাথায় 30 সেল ড্যামেজ হয়ে গেছে। কেন? ওটা একটা ভাইরাল ফিভার, ম্যানিঞ্জাস এনকেফালাইটিস বলে একটা ম্যানিঞ্জাস, 1 রাতের জ্বরেই ওটা হয়েছে। তো অনেক ডাক্তার আসছে, জুনিয়র আসছে, সিনিয়র আসছে, কেউ বলছে অর্গান ফেলিওর হতে পারে, কেউ বলছে হয়তো ফিরে নাও পেতে পারি। এরকম পরিস্থিতি থেকে 3 দিন পর যখন ওকে ইঞ্জেকশন আরও পুট করা হলো, ও ভোর রাতে 4 দিনের দিন গিয়ে মা বলল। এখন দিদি ও সুস্থ, এবং আমার কাছে এটাই ভগবান ছিল বলে হয়তো ওকে মৃত্যুর মুখ থেকে আমি ফিরিয়ে এনেছি দিদি। আর এই যে এর কিছু পরেও ও 4 মাস পর যে পরীক্ষা দিয়েছে দিদি, এবছরও 1 রোল করেছে। খুব ভালো। এবং এই যে এত কিছু যে চিকিৎসা করেছি তার যে খরচ দিদি, কিন্তু আমি ব্যবসা থেকেই পেরেছি। আজ আর এই খরচটা দিদি ওর অনেক 7 খরচা দিনে হয়েছে তো। 3 লাখ টাকা খরচা হয়েছে দিদি। এই সমস্তটাই আমি ব্যবসা থেকে খরচা করেছি, এবং এই ব্যবসা থেকেই আমি জমি কিনেছি, চাষবাস হচ্ছে। আমি জীবনে খুবই প্রতিষ্ঠিত, এবং আমি খুব খুশি আজকে আমি বড় হয়ে বাবা মার পাশে দাঁড়াতে পেরেছি। আমার বাবা মা স্বামীর পাশে ভালো আছেন? হ্যাঁ, বাবা এসছেন, আমার স্বামী এসছেন। খুব ভালো থেকো চিত্রা, খুব ভালো লাগলো তোমার গল্প শুনে, তোমার সাথে কথা বলে। হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় 12 বছর হয়েছে। বয়স থেকে দিদি কষ্ট করছে, আজ 22 বছরে গিয়ে ব্যবসা দাঁড়িয়েছে। তবে কষ্ট করতে হবে আর বিশ্বাস থাকতে হবে অবশ্যই যে আমি করবই। হ্যাঁ, করবই, এবং একটা ব্যবসা থেকে আজকে 5টা ব্যবসা দাঁড় করিয়েছি দিদি। তাই তো, আমি খুব খুশি জীবনে। সব তোমার স্বপ্ন যেন পূরণ হয়। দেখো সকলের জন্য এবার কি খেলা আসছে। দেখো এখানে অনেক বেলুন রয়েছে আর এখানে অনেকগুলো ডার্টস রয়েছে। 30 সেকেন্ডস টাইম। 30 সেকেন্ডসের মধ্যে কে সব থেকে বেশি সংখ্যায় বেলুন ডার্ট মেরে ফাটাতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে চিত্রা, এসো। রেডি চিত্রা, স্টার্ট।
চারটে হয়েছে। সাতটা, আটটা, নটা, 10টা, 11। ভেরি গুড। চিত্রা 30 সেকেন্ডে 11টা বেলুন ফাটিয়েছে। মামুনি, টেলারিং এর কাজ করো তুমি, হ্যাঁ দিদি, তো শিখলে কিভাবে টেলারিং এর কাজ? ছোট থেকে খুব কষ্টেই মানুষ হয়েছি। বাবার একটা খাওয়ার দোকান ছিল, ওখান থেকে যা রুজি রোজগার হতো মনে টায় টায় চলতো না সংসার। এমনও গেছে যে কোনো সময় হয়তো একবেলা খেতে পেতাম, একবেলা পেতাম না। ওই সময় মা বাবা ঠিক করেন যে ওকে মামা বাড়ি থেকে মানুষ করব। মামারাও খুব খুশি মনে রেখে ওখান থেকে মানুষ করলো। এবার মামাদের সামর্থ্য ছিল না আর মাধ্যমিকের পর পড়ানো, ওরা মামারা বিয়ে ঠিক করলো, বিয়ে দিল। 8-10 দিন 15 দিন গেল, যাওয়ার পরে আমার সংসারে প্রচুর অশান্তি। এই গরিব মেয়ে, ওর হাতে খাবো না, কেউ খেত না দিদি। গরিব মেয়েকে দেখে শুনেই তো নিয়ে এসছে। ওরা বলতো যে ওকে পছন্দ নয়, ওদের যৌতুক কম দিয়েছে। এই করতে করতে অশান্তির মধ্যে 2.5 বছর 3 বছর কেটে যায়। তারপরে আমার ছেলে হয়েছে। ছেলে যখন 1.5 বছরে, তখন আমাকে রাত্রিতে ওরা ঘুমোতে দিত না। আমার লেপ কাঁথা যা থাকতো সব ওরা পুকুরে ফেলে দিত, আর বাড়িতে ঢুকতে দিত না শীতের দিনে। স্বামী কোনোদিনও পাশে দাঁড়ায়নি, সবসময় বাবার হয়েই সাপোর্ট করেছে। তারও নিশ্চয়ই পছন্দ ছিল না বলেই এরকম করতো। একদিন এমনও হয়েছে যে ও এমন মেরেছে নাকে করে ঘুষি, এই নাকে যে নাক ছাবিটা এটা ঢুকে গেছে ভিতরে 2-3 খাদি হয়ে। এই করতে করতে সবসময় ভাবতাম যে মনে হয় এই ভালো হবে, এই ভালো হবে, এই আশায় 8 বছর কেটে যায়। এরম ভাবে 8 বছর রইলে? 8 বছর সহ্য করেছি মার খেয়ে খেয়ে। হ্যাঁ, শেষে ওরা যে প্ল্যান করছে যে আমাকে মেরে ফেলবে। আমি তো যাচ্ছি না ওখানে, বাপের বাড়িতে থাকছি না, ওই জন্য ওরা প্ল্যান করে যে আমাকে মেরে ফেলবে। এটা আমি শুনতে পাই। শুনতে পাওয়ার পরে ওখানে আমি আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য ছেলেকে নিয়ে লুকিয়ে বাড়ি থেকে চলে এসেছি। কোথায় গেলে? বাপের বাড়িতেই এসেছি। ওখানে এসে প্রথমে প্রচুর ভেঙে পড়ছি, প্রচুর, যে ছেলেকে কি করে মানুষ করব। মা বাবার অবস্থা এইরকম, 2জন ভাই। যখন ভেঙে পড়ি তখন কাকুই আমার পাশে এসে দাঁড়ায়, আমার বাবার বন্ধু। কাকু বলতো যে ভেঙে পড়িস না, আমি তো আছি, মানুষ করে দেবো জীবনে তোকে। আর এখন আমি ওখানে গিয়ে টেলারিংয়ের কোর্স কমপ্লিট করলাম, সরকারি সার্টিফিকেট পেলাম। তারপরে এখন কতদিন হলো এসছো? এই 2 বছর হলো এসছি, ছেলেকে মানুষ করছি। ছেলে কত বড়? ছেলে 7.5 বছর যে আসছে ওইখানে। তারপর তুমি টেলারিং এর কাজ শিখলে? টেলারিংয়ের কাজ শিখে এখন করছি প্রচুর। কি কি বানাও? বেশিরভাগই ব্লাউজ, চুড়িদারটা বেশি করি। করো কোথায়? নিজের বাড়িতেই? নিজের বাড়িতেই করি। তো তুমি যখন চলে গেলে তোমার শ্বশুর বাড়ির লোক তোমায় খোঁজেনি, তোমায় না, ডাকেনি? না। আর ডাকেইনি? না। বড় আর একবারও আসেনি? না, কোনোদিনও আসেও না, খোঁজখবরও নেয় না, কিচ্ছু করে না ওরা। তো এখন কম্পিউটারও শিখছি, আবার এই বছর থেকে এইচএস করব এরকম ইচ্ছে আছে, আর পড়াশোনাও সঙ্গে করছি। এইচএস এখনো পাস করোনি? না, তার আগেই বিয়ে হয়ে গেছে? মাধ্যমিকের যেদিনই রেজাল্ট হলো ওই দিনকারই আশীর্বাদী হয়ে গেল বিয়ে হওয়ার জন্য। আর দিদি নাম্বার 1 দেখি বলেই এতটা মনে সাহস পেয়েছি যে 5জন মেয়ে যদি মৃত্যুর সঙ্গে লড়াই করে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও তো কোনোদিনও পিছিয়ে পারবো না, পড়বো না কেন? তারাও মেয়ে, আমিও মেয়ে, চেষ্টা থাকলে সব কিছুই পারা যায়। একদম জীবনের পথে এগিয়ে যাও, কখনো ফিরে তাকাবে না। যেন জীবনে কি ছেলেটাকেও হয়েছে। মানুষ করতে পারি, একদম। নিজেও দাঁড়াতে পারি। পড়াশোনাটা শেষ করো, নিজের কাজ করো, ছেলেকে মানুষ করো। ভালো থেকো মামনি। হ্যাঁ? নমস্কার। Start. একটা, দুটো, তিনটে, মামুনি 30 সেকেন্ডে
পাঠিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। বন্যা, বাঁশের কাজ করো, হ্যাঁ। শিখলে কিভাবে? এগুলি আমার বিয়ের পর আমার স্বামীর কাছ থেকে শিখেছি। স্বামী ভালো কাজ করে, আচ্ছা। ছোটবেলা আমার বাবা কৃষক, খুব গরিব ছিল। আমরা 3টা দাদা আছে, আমরা 2 বোন, আমার দিদি আর আমি ছোট, সবার ছোট। খুব গরিব পরিবারের মেয়ে আমি। তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, দেওয়ার পর আমার বাবা আমার বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর স্বামীর বাড়িতে জায়গা জমি ওরকম কিছু দেখেনি, শুধু জানি যে ছেলেটা হাতের কাজ জানে। ওখানে বিয়ে হলো আমার শ্বশুর শাশুড়ি আমার বর সবাই এই কাজই করতো। সেখানে বসে বসে শিখেছো? দেখে দেখে শিখেছি। তাছাড়াও দেখলাম যে আমাদের খুব গরিব পরিবারের জীবনটা তো বাঁশের কাজ করে করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যে 2টা ছেলে আছে তাদেরকে একটু লোকে যেরকম ভালো ভালো স্কুলে পড়াচ্ছে, আমরা যদি বাচ্চাকে একটু ভালো স্কুলে পড়াতে পারি, একটু ভালো ইলাক পোশাক দিতে পারি, যদি আমি একটু হেল্প করতে পারি আমার স্বামীকে, তাহলে একটু পয়সাটা ইনকামটা আমাদের বেশি হবে। তাই তো। এই করতে করতে তারপরে আমি দেখে 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 একটু এই বাঁশের কাজটা শিখেছি। এখন বানাও কিভাবে বন্যা? এগুলো বাস হচ্ছে আসামের বাঁশ। আচ্ছা, এই বাঁশটা, এই যে এটা ল্যাম্প সেটটা, এগুলো হচ্ছে আসামের। আসাম থেকে আমরা পুরো বাঁশটা কেটে নিয়ে এসি লরি করে, দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাই। দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাই, পিস পিস করে কাটা হয় বাঁশটাকে। কেটে বাঁশটাকে ফের মসৃণ করে একদম সিলতে হবে আগে, তারপরে ওকে পোড়াতে হবে আমাদের। পুড়িয়ে নেওয়ার পর এই ডিজাইন করে তারপরে হাতুড়ি বাটালি দিয়ে টুকটুক টুকটুক করে এই ডিজাইন করে করানো হয়। কষ্ট হয় তো? হ্যাঁ, খুব কষ্ট। আমাদের একাই করো না অন্য সঙ্গে সঙ্গী আছে, কারিগর আছে আরো? না না না, আমার স্বামী, আমি, আমার শ্বশুর শাশুড়ি এই সবাই মিলেমিশে করো? হ্যাঁ, মিলেমিশে তারপরে করি। এগুলো কি করো, কোথায় বিক্রি হয়? এগুলো মেলায় বিক্রি হয়। মেলায়। আমাদের সরকার থেকে আমাদের কার্ড করে দিয়েছেন একটা, যে যেরকম এখানে এসছে ওই যে ইকো পার্কে হস্তশিল্প মেলা হচ্ছে রাজ্যের, ওই হস্তশিল্প মেলায় আমাদের পাঠায়। ওই মেলায় ঘুরি, ওখানে এগুলো বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়ে সংসার চলে হ্যাঁ, ভালোভাবে? সংসার চলে ভালো। ডিজাইন যে কি হবে সেটা কি ভাবো, কি করে বার করো ডিজাইন গুলো? ডিজাইনটা ভাবি, এরকম ডিজাইন করতে করতে না একটা অভিজ্ঞতা নিজের হয়ে মাথা গেছে। থেকে বার করো? হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে যায়। তো কোনটা কত দাম হবে সেটা কি তোমরাই ঠিক করো? হ্যাঁ, আমরা ঠিক। কত কষ্ট হচ্ছে? হ্যাঁ, তারপরে? কষ্টের উপর আমাদের। যেরকম এটা আছে আমাদের, এটা হচ্ছে আটের মাল বলে, এটা আমাদের আটের জিনিস বলি। এটা বানাতে খুব কষ্ট নয়, জাস্ট একটু হাতুড়ি দিয়ে করে দিলাম ডিজাইনটা, তারপরে একটু তুলে ফেললাম, হয়ে গেল। কিন্তু এটা যে আছে আমাদের, এটা হচ্ছে খোদাই বলে, এটাতে খুব কষ্ট হয়। এটা একদম নিখুঁত করে করতে হবে, সূক্ষ্ম কাজ। এটাতে সে খুঁটে তৈরি করতে হবে। তার দাম বেশি হবে? এটার দাম বেশি হবে, সেই আমরা জিনিসের উপর দাম করি। তোমার জিনিসটা আমি একটু গিয়ে দেখি সামনে কোনটা কি রকম। ফ্লাওয়ার ভাস, হ্যাঁ, flower ফুলদানি। তারপরে বার্নিশ মারো না? হ্যাঁ, তারপরে বার্নিশ এগুলো কেটে কেটে করতে হচ্ছে। অনেক খাটনি। অনেক খাটনি, সেই মেয়েদের হাতুলি বাটারি চালিয়ে আর এটা তোমার ওই বড় বাঁশ ল্যাম্প সেট, এই যে এখানে হোল্ডার সেট হবে, আচ্ছা। এখানে বাতি হবে, এই যে টুপিটা চওড়া মোটা বাঁশ। হ্যাঁ, খুব চওড়া মোটা বাঁশ। এই যে শিব হবে, আর এই যে গণেশের মতো আছে দুটো, বাহ, শিব গণেশ দুটো আছে। খুব সুন্দর। এইভাবে এটা থাকলো, আর এখানে যে বাতিটা হবে এগুলো দিয়ে আলো ছড়াবে ঘরে, খুব ঝিরিঝিরি আলো হবে, খুব সুন্দর। তো তোমার বাড়ি কি মাছ দিয়ে সাজানো? হ্যাঁ, এই যে বাঁশের যে খুঁটিগুলো দিই আমরা, ওগুলো কিন্তু এই ডিজাইন আছে আমাদের, বাহ। সবাই ডিজাইন করে করেছি। খুব ভালো লাগে। তাহলে এখন সংসার ভালো করে চলছে? হ্যাঁ, চলছে। আগে মাটির ঘরে থাকতাম, এখন খুব পাকা কষ্টে বাড়ি হয়েছে? থাকতাম। এখন পাকা বাড়িটা করে উঠছি, কিন্তু এবার ভাবছি এই মেলা করে গিয়ে একটু ছাদটা দিব। হ্যাঁ, একটা একটা করে হবে। হ্যাঁ, এক এক করে হবে। ছেলেকে আবার ভালো স্কুলে পড়াচ্ছি এখন। খুব সুন্দর তোমার হাতের কাজ, আরো বড় হোক তোমার ব্যবসা, এভাবে এগিয়ে যাও। রেডি বন্যা, স্টার্ট। জোরে মারো আর বেলুন দেখে মারো। বন্যা 30 সেকেন্ডে 4টে বেলুন ফাটিয়েছে। দিদি নাম্বার 1 এর মঞ্চে বোনেদের সাথে ধারাবাহিকের অভিনেত্রীরা। ও আমার
বেস্ট ফ্রেন্ড। আমরা ঘুম থেকে উঠতাম খুব তাড়াতাড়ি, মানে সেটা হচ্ছে সকাল 11টা 12টা। ও ভীষণ কুড়ে। কাজ করতে হলে কি মনে হয়? পরান যায় জ্বলিয়া রে। আগামীকাল বিকেল 5টায় জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। সুলেখা, চাকরি করে বাবার পাশে দাঁড়িয়েছো। চাকরি করে আসলে মানে বাবা বড় ব্যবসায়ী ছিলেন। ছোটবেলা থেকে খুব ভালোভাবেই মানে সচ্ছলভাবেই আমরা মানুষ হয়েছি। আমরা 3 ভাই বোন। যখন আমি মাস্টার্স করি তখন আস্তে আস্তে ছোটোখাটো জিনিস ভুল করা শুরু করে, যেমন ঘড়ি কোথায় রেখেছে, জুতো কোথায় রেখেছে, ভুলতে শুরু করে। রিমোটটা যখন চাইছে, টিভির রিমোটটা, তখন রিমোটটা বলতে পারতো না, বলতো ওটা দে। এবার আমরা ভাবতাম যে সাধারণ ব্যাপার। তো হঠাৎ করে যখন আস্তে আস্তে ধরা পড়ে যে বিজনেসে একটা অনেক মানে হিউজ লস, তো হিউজ লস এতখানি কি করে হলো, তখন খতিয়ে দেখা গেল যে বাবা হিসাবে ভুল করা শুরু করেছে। মানে তখন লসটা এতখানি, মানে আমরা ওরকম ফিনান্সিয়াল কন্ডিশন জীবনে কখনো দেখিনি। মানে ওই টাইমটায় নিজেদের অ্যাডজাস্ট করে নিতেও মানে আমরা তখন বুঝে উঠতে পারছি না যে কি করব। আমিও চাকরি করি না তখন, দাদা বোধহয় 1 কি 2 মান্থ তখন চাকরি করে। ডাক্তার দেখানো শুরু হলো, এরকম যখন বাবা ভুলতে শুরু করে, ডাক্তার বললো অ্যালজাইমার। তো প্রথম তো তবু আমাদের মনে রেখেছে, সবই কথা বলতো, আশেপাশের লোকজন বলতো মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মানে সেইগুলো একটা ধাক্কা ছিল যে বাবাকে এরকম বলছে। তারপরে 3 বছর হলো আমি চাকরি পাই। চাকরির 6 মাস পর থেকে যখন উইকেন্ডে বাড়ি ফিরতাম তখন বাবার চিনতে পারতো না। কোনোদিনই ঠিক হয় না? না, কোনোদিনই না। আমরা ট্রিটমেন্টের কোনো কিছু করতে বাকি রাখিনি, মানে সব থেকে উৎকৃষ্ট মানের চিকিৎসা, মানে কোনো কিছু বাকি নেই। ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে, চেন্নাইতে নিয়ে যাওয়া হয়েছে, ইভেন আমার দাদা বলেছিল যদি আউট অফ ইন্ডিয়াতে নিয়ে গিয়েও যদি চিকিৎসা হয় তাও আমরা করাবো, কিন্তু সেটাও পসিবল নেই। এই রোগের কোনো ওষুধই নেই। তো এখন এটা আমার জীবনের অনেক বড় না পাওয়া যে বাবা চিনতে পারে না, আমাকে চিনতে পারে না, আমাদের 3 ভাই বোনকে কাউকে চিনতে পারে না। আমরা আমাদের জীবনের কিন্তু বেস্টটা দিই বাবাকে। আমরা সব থেকে ভালোটা বাবাকে হয়তো প্রোভাইড করছি, কিন্তু বাবা সেই ভালোর মূল্যটাই বুঝতে পারে না যে হ্যাঁ আমি ভালোটা পাচ্ছি, সব থেকে বেস্টটা পাচ্ছি, মানে সেই বোধটাই নেই। ব্যাংকের সব কাস্টমাররা, কর্মীরা বলে যে সুলেখার মুখে হাসি নেই। অ্যাকচুয়ালি এরকম নই বা এরকম ছিলাম না। মানে এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে এরকম হয়ে গেছি। মানে নিজের বাবা নিজেকে আমাকে চিনতে পারছে না, এটা অনেক বড় একটা আমার কাছে জীবনে না পাওয়া। এটা অনেক বড় না পাওয়া। আমি চাকরি পেয়েছি, বাবা সেটাও বুঝতে পারেনি। শরীর খারাপ তো কিছু বলা যায় না, তোমাকে সেটা মেনে নিতে হবে। কিন্তু তুমি ভালো থেকো, বাবাকে ভালো রেখো, মাকে ভালো রেখো, আর নতুন জীবনে প্রবেশ করেছো, ভালো করে সংসার করো। থ্যাংক ইউ। স্টার্ট। একটা হয়েছে, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, ভেরি গুড, 7টা, টাইম আপ। সুলেখা 30 সেকেন্ডসে 7টা বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে চিত্রা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সুলেখা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মামনি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে বন্যা 5 পয়েন্টস। চিত্রার পছন্দ সোফা, সুলেখার পছন্দ গার্মেন্টস স্টিমার, মামনির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। বন্যার পছন্দ রুম হিটার। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে চিত্রা। চিত্রার জন্য গিফট আছে, এসো চিত্রা। চিত্রার জন্য সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চা। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে চিত্রা। চিত্রা, তোমার জন্য রয়েছে এবার বোনাস রাউন্ড। সেই খেলায় যে জিততে পারো তাহলে একটা বোনাস গিফটও আছে, সেটা হচ্ছে ডাবল ডোর রেফ্রিজারেটর। দেখো এখানে 2টো টিফিন ডাব্বা আছে, খোলা রেখেছি, ঢাকনাগুলো ওখানে লাগানো আছে। এটাকে তোমার সেট করো। সময় কিন্তু পেছনে দেখো 15 সেকেন্ড। ঠিক আছে, রেডি, স্টার্ট। ভেরি গুড, চলো।
একটুর জন্য হলো না। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়। আজকের আমাদের স্পেশাল গেস্ট অরিত্র এবং পিউ। প্রথম গান রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আমি স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। এই গানের কথা অনুযায়ী স্বপ্নে দেখা রাজকন্যা কোথায় থাকে? না থাকে 7 সাগর আর 13 নদীর পারে। ময়ূর বলো। পঙ্খী ভিড়িয়ে চিত্রা। 7 সাগরে 13 নদীর পাড়ে। 5 পয়েন্টস। 7 সাগরের পারে। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো শব্দ আসবে পরপর, তার মধ্যে কিছু শব্দ নিয়ে গানের লাইন বলতে হবে। বলো চিত্রা। রাত ঝিকিমিকি আলো তারাজি এই জোনা কি রাত। না চিত্রা, ভুল উত্তর। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত। -5 চিত্রা। জীবনে আমার এই চাঁদের অতিথিকে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনিরা। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা। থার্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। এই গানের কথা অনুযায়ী দিনের দুটি বিশেষ সময়ের উল্লেখ আছে, সেগুলো কি? স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি বলো সূর্য চিত্রা। ভোর আর রাতি। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 4 নম্বর গান টিভির পর্দায় আসছে। সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে এসে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এক্ষেত্রে আমি বলবো না, যেই মুহূর্তে অক্ষরটা আসবে সেই মুহূর্তে বাজার প্রেস করে গান গাইতে হবে। মামনি। তোমারই পরশে জীবন আমার গোধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। ভেরি গুড, 5 পয়েন্টস মামনি। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। এবার তোমরা একটা শুনি দাও তো দিয়ে গান। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না। ওই গুনগুন সুরে মন হাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ফ্লাওয়ার ভাস। জলে
ডুব জল নিকুল নিতল জল খেলা খেলো না আর তুমি সহসা জলে নেব না আর থই পাবে না পাবে না পাবে না পাবে না পাবে না। গানের কথা অনুযায়ী কোথায় নামতে বারণ করা হয়েছে? কোনো ভরসা ডুব জল নিকুল নিতল জল বলো। খেলো না সুলেখা জলে 5 পয়েন্টস, আর থই পাবে সঙ্গে ফ্লাওয়ার ভাস। পাবে না পাবে না পাবে না। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট আমার দুজন ভীষণ প্রিয় মানুষ, পরান্দা এবং চৈতিদি। এই দুজন মানুষ একটা স্পেশাল কারণে এসছে, সেই কারণটা পরান্দা এবং চৈতিদি বলবেন। একটা ছবি কলের গান, সেটা কালকে রিলিজ হচ্ছে। ছবিটার ব্যাপারে একটু চৈতিদি বলবে। ছোটবেলায় আমাদের সেই চোঙাওয়ালা গ্রামোফোন, সেই গ্রামোফোন যেটাকে কলের গান বলে, কিন্তু কলের গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে একটি মানুষ, যে পাঠটা পরাণ কাকা করছে, এবং তার সাথে একটা পরিবার। আমি ছেলের বউ। আপনার জল খাবার দেওয়া হয়েছে, শুনতে পেয়েছেন? ঠান্ডা মাথায় আমার একটা কথা, একটাও কথা শুনবো না। এই গানটা ভালো লাগে। বাবা, মানে মানে আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে দেবো, কিন্তু আপনি আপনার গান বন্ধ করবেন না, তাই তো? আমি তোমার একটা টেপ রেকর্ডার কিনে দিই। কলের গানে গান শোনা আর আধুনিক যন্ত্রে গান শোনা যে কি তফাৎ, এটা তুই বুঝবি না। আমার যে চরিত্র, সুমিত্রার চরিত্র, সত্যি যদি লোকেরা দেখে তাহলে বুঝতে পারবে আমি সেই চরিত্র যেটা সকলের মধ্যে ঘরে আছে। ঘরে আছে, হ্যাঁ। কিন্তু এই যে কলের গানটা ততটা ভালো বাজে না, পুরনো ফার্নিচারের মতো। আমরা তো মানুষগুলোকেও বাতিল করে দিই সমাজ থেকে, সেইটা নিয়েই গল্পটা। মানে ওই বাতিল করার উৎসবে কি ঘটে, মানে একটা পুরনো জেনারেশন আর আজকের জেনারেশনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং বোঝা। আমরা বেঁচে আছি না মরে গেছি, আমাদের ছেলের বউ তার খোঁজই রাখে না। এর মধ্যে চঞ্চলের বাবার অনেক অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে। দেখুন, মিনিমাম 6 লক্ষ টাকা। যখন প্রাণ ছিল প্রাণে। সকল দর্শক বন্ধুকে আরেকবার বলে দিই, আগামীকাল অর্থাৎ 4 তারিখ মুক্তি পেতে চলেছে প্রণব মুখোপাধ্যায় পরিচালিত কলের গান। আপনারা নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন। এবার এইখানে আমার মঞ্চে একটু অভিনয় হবে, ওনারা অভিনয় করবেন। আপনাদেরকে বুঝতে হবে যে ওনারা কি অভিনয় করে দেখাচ্ছেন। প্রথম টপিক, একটি বিশেষ পেশা। বলো চিত্রা। সেলসম্যান। 5 পয়েন্টস। সেকেন্ড টপিক, একটি জিনিস, সেটা কি দেখাচ্ছেন সেটা বুঝতে হবে। বলো সুলেখা। মাংকি ক্যাপ। কিভাবে বুঝলে? প্রথমে উল দিয়ে কাটা দিয়ে বুনলো, তারপরে বাদর দেখালো, তারপরে মাথায় ঢোকানোর চেষ্টা করলো। 5 পয়েন্টস। থার্ড টপিক, একটি চলতি কথা বা প্রবাদ বাক্য।
বলো সুলেখা। গাছেরও খাবো, তলারও পুরোবো। Five points. Fourth topic. একটু পেশা দেখাচ্ছি, দেখো। বলো চিত্রা। দর্জি। 5 points. 5 নম্বর টপিক। কিছু একটা ঘটনা দেখাচ্ছি, কি ঘটনা দেখাচ্ছি দেখো। বলো সুলেখা। সীতাহরণ। 5 points. থ্যাংক ইউ পরান্দা, থ্যাংক ইউ জ্যোতিদি। ছবির জন্য অনেক শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুলেখা, 15 পয়েন্টস এসে সুলেখা। ট্রলি। ওকে, সুলেখার জন্য ট্রলি ব্যাগ। সেকেন্ড পজিশনে আছে চিত্রা, 10 পয়েন্টস। ননস্টিক সেট। ওকে, চিত্রার জন্য নন স্টিক কুকওয়্যারের সেট। আসছে দিদি নম্বর 1 সিজন 8 এর গ্র্যান্ড অডিশন আগামী 6 জানুয়ারি রবিবার জলপাইগুড়ির ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। উপস্থিত থাকবেন, সঙ্গে আনবেন 1 কপি ছবি। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে, রাইট আনসার দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। টক, ফল আর পাল কমন অক্ষর একটা, যেটা তিনটের মধ্যে যে কোনো জায়গায় বসালে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মামনি। ক। বোঝাও। কটক, ফলক, কপাল। 20 points. চলে বারবিকিউ গ্রিল। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। ওপর নিচে ক্লু, শিল্প রীতি চিনবো আজ, ধাতুর উপর সূক্ষ্ম কাজ। পাশাপাশি ক্লু, মিলে মিশে সবজি পাই, তরকারিকে ডাকি তাই। এবার বলো। টাইম আপ। 5 মিশেলি সবজি আমরা খাই, আর মিনাকারি ধাতুর উপরে সূক্ষ্ম কাজ। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শস্য, ফল কিংবা খনি সবেতেই পাই, কথায় বলে কাছে পেতে করি ফেলা চাই। এবার বলো চিত্রা।
ফেলো করি মাখো তেল, তেল শস্য থেকে তেল পাই, ফল থেকেও তেল, অলিভ অয়েল, আর খনিতে তেল পাই। 25 সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। প্রথম ছবি থেকে একটা শব্দ, তারপরে একটি অক্ষর, তারপর তৃতীয়তে একটি ছবি, লাস্টে আবার একটি অক্ষর, 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো মামনি। কানামাছি, বোঝাও। কান আ মাছ ই। 20 পয়েন্ট সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হয়ে যাবে 20 পয়েন্ট। এই মুহূর্তে চিত্রা 55 পয়েন্টস, মামনি 55 পয়েন্টস, সুলেখা 35 পয়েন্টস। 3 জনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হবার। বন্যাও খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে, বয়স শূন্যটা দেওয়া আছে। এবার বলো সুলেখা। কুলের আচার। সুলেখা বলল কুলের আচার, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক সঠিক হলো কিনা। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সুলেখা মণ্ডল with 65 পয়েন্টস। এটা তোমার মেমেন্টো, এটা মামনির, এটা বন্যার। উইনারের ট্রফি সুলেখার, দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলার তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর স্যাশে। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ডাচ বেকের তরফ থেকে সকলের জন্য কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, নমস্কার। এরপরে দেখবেন জয়ী।